অরু মৃদুস্বরে গোঙাল। তীব্র প্রচেষ্টা করে চলেছে এই অসহ্যকর অনুভূতি হতে লুকোতে। তবে লুকোনো কি সম্ভব? আবেদনময়ী এই রাতে নির্জন আধারে ঘটিত অঘটন থামাতেই বুঝি ঘর আলোকিত হয়ে উঠল। বিদ্যুৎ যেমন আচমকা গিয়েছে তেমন হঠাৎ করেই ফিরেছে। বিদ্যুতের সঙ্গে ফেরে তন্ময়ের ভাবনা চিন্তার বোধটুকু। সচল হয় মস্তিষ্ক। তার আবরণশূন্য পেশিবহুল শরীরের নিচে চাপা পড়ে থাকা ফর্সা আধঢাকা দেহখানা বিদ্যুতের সাদা আলোতে এবার সুস্পষ্ট। অরুর মেদহীন কোমরে তার একটা বলিষ্ঠ হাত এখনও রয়েছে। অন্যটি অরুর হাত দুটো শক্ত করে ধরে আছে। ওকে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে নিজের কাছে বন্দি রেখেছে। বিড়াল ছানার মতন অসহায় অরু বিদ্যুতের আলোতে এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে। কান ধরে গলা রক্তিম হয়ে এসেছে। মুহূর্তেই তন্ময়ের উত্তেজনায় জর্জরিত শরীর অসাড় হয়ে আসে। এক ঝটকায় জাপটে বন্ধ করে নেয় দুই চোখের পাতা। ব্যাকুলভাবে অনুভব করে অরুর কম্পমান অঙ্গ প্রত্যঙ্গ। বাইরে তখনও বর্ষিত হচ্ছে অদরকারি বর্ষণ। তন্ময় তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য দাঁড়ায় না। অশালীনভাবে দ্বিতীয়বার নাচে চোয়াল শক্ত করে চোখ মুখ বুজে কয়েক কদমে ঢুকে পড়ে নিজ কক্ষে। শব্দ করে দরজাটা বন্ধ করে। দরজায় সুঠাম পিঠ লেপ্টে ঠায় দাঁড়িয়ে রয়। হৃৎপিণ্ড তিরতির করে কাঁপছে তখনও। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নেবার অসীম চেষ্টা। এতটা অসহায় বোধ হয় এই প্রথম লাগছে তার। এমন একটা বিশ্রী রকমের কাজ করে সে পালিয়ে এসেছে। তার অরু নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ওকে ওভাবে ফেলে এসেছে ভাবতেই রাগে শরীরের সবটুকু উত্তেজনা হারিয়ে ফেলল। আজ যদি তার অধিকার থাকত, তাহলে কি অপরাধবোধ কাজ করত? এতটা দ্বিধায় আক্রান্ত হতে হতো হৃদয়কে। বাবাকে দেওয়া প্রতিশ্রুতিও সে রাখতে পারেনি। বিদ্যুৎ না ফিরলে সে কি করে বসত? ভাবতে শিরশির করে ওঠে মেরুদণ্ড। এত বড় একটা ধাপে সে চলে এসেছে। এই ধাপে পা রেখেও কীভাবে নির্লিপ্ত থাকবে? কিভাবে নিশ্চুপ রইবে? নিজেকে দমিয়ে রাখার রাস্তা তো আর নেই। তার পক্ষে আর নির্লিপ্ত থাকা সম্ভব নয়। পরিবারের সম্মতির পরোয়া করাও তার দ্বারা আর হবে না। যা হবে এবার তার ইচ্ছেতে, তার মতে। সারারাত তন্ময় দুই চোখের পাতা এক করেনি। সজাগ হয়ে চেয়ে রয় বাইরে। বৃষ্টি পোটলাপুটলি বেঁধে চলে যায়। কালো মেঘ সাদা হয়। চাঁদ ডুবে সূর্যোদয় হয়। সবটাই ঘটে তার চোখের সামনে। এই যাত্রায় ঘড়ির কাঁটা 7টায় থামে। তন্ময় ফোন হাতে তুলে নেয়। কল করে সুমনকে। সুমন গভীর ঘুমে আচ্ছন্ন তখন। ঘুম কি বসের চেয়ে বড়? না, একদমই নয়। সে তড়িৎ উঠে বসে। কল রিসিভ করে ফোন কানে তোলে। মুখ খুলে গুড মর্নিংটুকু শেষ করতে পারে না তন্ময় অধৈর্য কণ্ঠে শুধায়, আশেপাশে কাজী অফিস আছে? চমকে ওঠে সুমন। বিস্ফোরিত চোখে শূন্যে চেয়ে জিজ্ঞাসু সুরে বলে, কেন স্যার? তন্ময় থমথমে শক্ত গলায় বিস্ফোরণ ঘটানো কথাটি নির্বিকার ভঙ্গিতে বলে বসে, আমি এই মুহূর্তে বিয়ে করব। যা যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। কি কি প্রয়োজন বিয়ে করতে, তার খোঁজ লাগান। কাজী অফিসের লোকেশন ট্র্যাক করুন সর্বপ্রথম। কাছাকাছি হলে ভালো হয়। যত দ্রুত সম্ভব তত ভালো। আপনি আমার কথাগুলো বুঝেছেন? সুমন কিংকর্তব্য বিমূঢ়। হওয়ার কথা কি নয়? এর থেকে আশ্চর্যের বিষয় দুটো হয় না। মিটিং করতে এসে বস বিয়ে করতে চাচ্ছে। ও মাই গড! সুমন চিন্তিত বাকরুদ্ধ। এসব যদি পরে তার বড় বস জানে? সুমন সবচেয়ে বেশি ভয় পায় মোস্তফা সাহেবকে। এই কাণ্ডে যদি সে হাত লাগায় তার হাতই কেটে দেবে। কেটে দিলেই বা কি? ছোট বসের কথাও যে অমান্য করা সম্ভব নয়।
সুমন গলায় তলোয়ার নিয়ে কোনো মতে শুধাতে চাইল, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন স্যার? কিছু কি হয়ে? তন্ময় অধৈর্যের সপ্তমে, ধৈর্য ফুরিয়ে গিয়েছে, অল্প অবশিষ্ট নেই। সে তাড়াহুড়ো গলায় বলল, কোনো প্রশ্ন না, বিয়ের আগে এই কথা যেন লিক না হয়। যা বললাম তাড়াতাড়ি করুন। আই অ্যাম সিরিয়াস অ্যাবাউট দিস সুমন সাহেব। সুমন ফোনের ওপাশে মাথা দোলায়, দ্বিতীয় প্রশ্ন করার সাহস করে না। কিন্তু মনে একটা প্রশ্ন রয়েই যায়, পাত্রীকে। মনে একজনের চেহারা ভেসে উঠেছে। সেই কি? ধরফড়িয়ে ওঠা বুকটা চেপে বলে, স্যার, মাত্র ৮ ঘন্টা দিন, সব কিছু অ্যারেঞ্জ করে ফেলব। তন্ময় ফোন কান থেকে নামিয়ে বিছানায় ফেলে, গোসলে ঢোকে। গোসল সেরে বেরোয় বাথরোব পরে। ভেজা চুলে দাঁড়ায় গ্লাসের সামনে। বাইরেটা উজ্জ্বল, খণ্ড খণ্ড শুভ্র মেঘ নীলাকাশ জুড়ে। স্বচ্ছ পানির সুইমিং পুল দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে তৈরি হয়ে ফোনটা হাতে তুলে নেয়। পুনরায় কল করে সুমনকে। সুমন এক রিং হতেই রিসিভ করে। তন্ময় চটপট শুধায়, কত দূর? সুমন তড়িত জবাবে বলে, সব রেডি। ইভেন এই সাত সকালে কাজীকে ধরে বেঁধে এনে কাজী অফিস খুলিয়েছি। আমি এখন হোটেলের সামনে আসছি। কয়েক মিনিট পরপরই বাজল ডোরবেল। তন্ময় সেই মুহূর্তে বেরোলো, ঢোক গিলল। আর চোখে চাইতেই দেখল অরু সোফায় বসে আছে। পিটপিট চোখে লজ্জিত মুখে বারংবার চাইছে। অস্বস্তি ওর এক একটা হাবভাব। তন্ময় দরজার দিকে যেতে যেতে আদেশ ছুড়ল, রেডি হ, আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাচ্ছি এই প্রশ্ন মস্তিষ্কে নিয়েই অরু মাথা দোলালো। মনের কুঠুরিতে থাকা প্রশ্নটি করার স্পর্ধা পেল না বোধহয়। চুপচাপ তৈরি হয়ে এলো কিছু মিনিটের মধ্যেই। সুমন তৈরি হয়ে বেরোনো অরুকে দেখে আরও নিশ্চিত হলো, তার ধারণা বুঝি সঠিক হতে চলেছে। তবে দেখে শুনে যতটুকু বুঝল অরু কিছুই জানে না। নির্বোধের মতন চুপচাপ বসে আছে। নিত্যদিনের মতো চঞ্চলও আজ নেই। কিছু কি হয়েছে দুজনের মধ্যে? হলেও বা তার কি? সুমন নিজের ভাবনা চিন্তা তালাবদ্ধ করল। একচিত্তে গাড়ি চালাতে থাকল। পেছনে বসেছে তন্ময় অরু। দুজনেই চুপচাপ ভদ্রসভ্যভাবে বসা। আজ কাচও তোলা। অরু বায়না ধরেনি কাচ নামানোর জন্য। আড়ষ্টভাবে বসে আর চোখে চেয়ে যাচ্ছে শুধু। তন্ময় সবটাই না দেখেও অনুভব করল। কিছুক্ষণ পরে যে কাহিনী ঘটবে সেটি কিভাবে মেনে নেবে অরু? ও কি ভয় পাবে? কাজী অফিসের সম্মুখে এসে থামল গাড়িটা। তন্ময় বেরোলো প্রথমে। অপর পাশে এসে দরজা খুলে ধরল অরুর জন্য। অরু বড় বড় চোখে কাজী অফিসের সাইনবোর্ড দেখছে। আশ্চর্য হয়েই বেরোলো সে। জিজ্ঞাসু চোখে চাইল তন্ময়ের দিকে। সেই দৃষ্টি পরিপূর্ণভাবে অগ্রাহ্য করল তন্ময়। অরুর হাত ধরে স্থির চিত্তে হাঁটা ধরল ভেতরে। কাজী অফিসের ভেতরে দুজন ঢুকলো আনম্যারিড রূপে, বেরোলো ম্যারিড রূপে। অরুর গলায় সুন্দর গোলাপ ফুলের মালা, তন্ময়ের গলাতেও সেটি। নিজ হাতেই দুজন দুজনকে পরিয়েছে। সুমন এবং সুমনের বড় ভাই সহ চেনা পরিচিত কিছু মানুষও বেরিয়ে এসেছে পিছু পিছু। তারাই ছিল পরিবার হিসেবে। বিবাহিত অরু তখনও তাজ্জব। তন্ময় তাজ্জব অরুকে গাড়িতে বসিয়ে সুমন সহ বাকিদের উদ্দেশ্যে বলল, আজকের জন্য ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে বিয়েটা হলে নিশ্চয়ই দাওয়াত পাবেন। সুমনের বড় ভাই রসিকতার সুরে বলল, মিষ্টি খেয়েছি তাতেই হবে। তন্ময় মাথা দোলায়। সালাম জানিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। বিয়েটা বেশিক্ষণ প্রাইভেট রাখা গেল না। হাওয়ার গতিতে সেই খবর শাহজাহান বাড়ি পৌঁছে গিয়েছে এবং সব কিছু নিস্তব্ধ হয়ে গিয়েছে ঠিক অরুর মতন। তন্ময় গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করল,
বাসায় কি বলবি? ওরও বোকার মতো শুধালো। কি বলবো? তন্ময় ধীর গলায় শিখিয়ে পড়িয়ে নেবার ভঙ্গিতে জানালো, বলবি এই বিয়ে তুই স্বেচ্ছায় করেছিস, তোর ইচ্ছেতে সব হয়েছে। ওরও পুনরাবৃত্তি করল, স্বেচ্ছায় করেছি, আমার ইচ্ছেতে হয়েছে। তন্ময় ভ্রু তুলে বলল, স্বেচ্ছায় নয় বুঝি? তুই কি আমাকে বিয়ে করতে চাসনি? আমাকে বিয়ে করার ইচ্ছে নেই? ওরও ঘাবড়ে গেল। ভোরকে তোতলানো সুরে কোনো রকমে বলল, তা কেন হবে? তা নয়, আমি আমি চাচ্ছিলাম। তন্ময় সন্তুষ্ট হলো খানিক, আদেশ দেবার মতো নির্দেশ দিল, এখনকার মতো থেমে থেমে নয়, ফ্রেশ কণ্ঠে ঝরঝর ভঙ্গিতে বলবি, তোতলানো চলবে না, বুঝেছিস? ওরও না বুঝেও বুঝেছে বোঝাতেই মাথা ঝাঁকালো। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। তাকে আজ শাহজাহান মোস্তফা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে নির্ঘাত। চাচ্চু কিভাবে বিষয়টা মেনে নেবে তা নিয়েও শঙ্কিত সে। ভালোই ভালোই সকলে মেনে নিলেই হয়। বাড়ির ছেলে মেয়ে বিয়ে করে নিয়েছে, নিজেদের মতন পরিবার ছাড়া। এই বিয়ে কি হয়েছে? হয়নি। মোস্তফা সাহেব মানবেন না এই বিয়ে, কখনো না। আজই বাড়িতে তার ছেলে থাকবে, না হলে সে থাকবে। আপাদমস্তক একটা ফয়সালা হবে এবার। তিনি বৈঠক বসাবেন, মানুষ ডাকাবেন, ছেলেকে বহিষ্কার করবেন। এই মেয়ে ধরা ছেলের একটা শিক্ষা হওয়া দরকার। ফোনের ওপাশে সুমন কাঁপছে, ঠক ঠক করছে পা জোড়া, প্যান্টটা তার একটু ভেজা ভেজা লাগছে। অতি ভয়ে ভিজে গেল নাকি? হওয়ার সম্ভাবনা 101%। প্রচণ্ড ভয়ে তার গোপন এক চাপে, মাঝে মধ্যে দুইটা সচরাচর আসে না, তবে একটা অনায়াসেই হয়ে যায়, যেমন এখন হচ্ছে, মানে হবে হবে ভাব। কপালেও বিন্দু বিন্দু ঘামের চিহ্ন, শার্ট ঘামে ভিজে গায়ে লেপটেছে। অপর পাশে দানবীয় কণ্ঠে তার মালিক এখনও চেঁচিয়ে যাচ্ছেন। এক একটা ধমকে কেঁপে উঠছে সুমন এবং তার হৃদয়। তোমাকে চাকরি থেকে আউট করব, গুলি করব, বন্দুকে বুলেট ভরে তোমার বুক ঝাঁঝরা করব স্টুপিড। মতিভ্রম হয়েছে? মনে নেই কি বলেছিলাম? আমার খেয়ে আমার পরে আমাকেই লাথি। আমার সামনে আর আসবে না, খবরদার। সুমনের বুক ধড়ফড় করছে, কণ্ঠ খাদে নেমে এসেছে। মিনমিনে গলায় কোনো রকমে বলে, ছোট ছোট স্যার বলতে না করেছিল। বাক্যটি পূর্ণতা পেল না। কঠিন মুখে মোস্তফা সাহেব আরেক দফায় শাসাতে শুরু করেছেন, স্টপ ইউর ননসেন্স। তোমাকে আমি পুলিশে দেব সুমন। আমার খেয়ে আমার পরে আমাকেই ধোকা দেবার জন্য জেলখানাতে ঢোকাবো, রিমান্ডে নেব, যত রকম মামলা দেওয়া যায় দেব। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ। সুমনের আফসোস হচ্ছে, তার মোটেও উচিত হয়নি তন্ময়ের সঙ্গ নেওয়া, তার কথায় উঠবোস করা। বড় স্যারকে জানিয়ে দিলেই ভালো হতো। একুল ওকুল দুইকুলি সে হারিয়ে বসল। তার এখন কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না, চোখে জল আসছে না। বুকে ছোট ছোট চড় মেরে হাহাকার করল। সেই মুহূর্তে ফোনে মেসেজ টোন বেজে উঠল। ফোনটা ঝাপসা চোখের সামনে তুলল। অ্যাকাউন্টে 50,000 টাকা এসেছে। কিভাবে এলো? কে দিল? বড় বড় চোখে মেসেজটি কয়েকবার পড়ল। সেই সময় একটা মেসেজ এলো এয়ারটেল নাম্বার থেকে। তার জানা মতে এটি তন্ময়ের প্রাইভেট নাম্বার। ছোট মেসেজটি হচ্ছে, এনজয় ইউর ফ্রি টাইম সুমন সাহেব। বাবার সামনে কিছুদিন না গেলেই আপনার মঙ্গল। মেঘে ঢাকা মুখেতে এবার অলৌকিক সূর্যের দ্যুতি ছড়ালো। চ্যাপটানো ঠোঁটে মৃদু হাসির দর্শন মিলল। ছোট স্যারের নৌকায় চড়ে দুকুল হারিয়ে বসেনি। যাক, মিটিমিটি হেসে সে ঝটপট মেসেজ করল, ধন্যবাদ স্যার। তারপর স্ত্রীকে কল করল। হাস্যোজ্জ্বল কণ্ঠে জানালো, আসতেছি আমি।
আমার জন্য ঝাল ঝাল গরুর মাংস ভুনা আর সাদা পোলাও রান্না বসাও। মোস্তফা সাহেবের চোয়াল শক্ত, তার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। গেলেও ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠবে নিশ্চিত। তিনি গম্ভীর মুখে গলগল পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছেন। লিভিং রুমে নরম সোফায় বসেছেন বিচারকের মতো। ইতিমধ্যে শাহজাহান বাড়ির সবার নিকটে হাওয়ার গতিতে বিয়ের খবরটি পৌঁছে গিয়েছে। সকলেই জানে তন্ময়ার অরু ৩ কবুল বলে বিয়ে করে ফেলেছে। এহেন সংবাদ শোনার পরে পরিবারের এক একটা সদস্যের এক এক রকম ভাবভঙ্গি, আকার ইঙ্গিত। যেমন জবেদা বেগমের কথাই বলা যাক। ভদ্রমহিলা ট্রে সাজাচ্ছেন, ট্রেতে দিয়েছেন মিষ্টি, ২ রকমের শরবত, কেকের ১ পিস টুকরো, ২টো টিস্যু। ছেলে মেয়েকে পরিবারের পরম্পরাগতভাবে আপ্যায়ন করার জন্য একেবারে প্রস্তুত তিনি। অন্যদিকে মুফতি বেগম লিভিং রুম থেকে কাচের সব কিছু সরিয়ে নিচ্ছেন। তার মতে আজ ভালো রকমের ঝামেলা বাঁধবে। তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি হবে। তর্কে উইনার কে হবে মুফতি বেগম জানেন, কে উইনার হবে না তাও তিনি জানেন। যে উইনার হবে না সে লিভিং রুমের সব ভেঙে ফেলবে এটিও জানেন। এর জন্য আগে ভাগে সব সরিয়ে রাখছেন। মোস্তফা সাহেব কঠিন চোখে আপাদমস্তক ছোট ভাইয়ের বউকে দেখে নিলেন। শিরশির করে উঠল মুফতি বেগমের শরীর। মারাত্মক ভয় পেলেন। তবুও সরানোর অভিযান বন্ধ করলেন না। দুরু দুরু কম্পমান বুকে কাচের ফুলদানি চেপে আলগোছে চলে এলেন। রান্নাঘরে ফিরেই আটকে রাখা শ্বাস ফেললেন। বড় বাঁচা বেঁচেছেন। আর চোখে দেখলেন ব্যস্ত জবেদা বেগমকে। নিচু গলায় সাবধান করলেন, এসব রেডি করতেছেন কি বকাঝকা খেতে ভাবি? ভাইয়া মারাত্মক রেগে আছে। এই সাজানো গোছানো ট্রে দেখলে তার হাই প্রেশার আরও হাই হবে। জবেদা বেগম চিন্তিত মুখে ফিরে চাইলেন। অনর্গল বলে গেলেন, এর জন্য কি নিয়ম কানুন মানব না? বিয়ে তো হয়েছে, তাই না? এই বিষয় তো অস্বীকার করার মতন না। আর আমার ছেলেটা অকারণে নিশ্চয়ই এমনটা করেনি, কারণ আছে। ও আসলেই জানতে পারবো। মাত্রই রান্নাঘরে ঢোকা সাবিহা মায়ের কথাবার্তা শুনে মাথা দোলালো। সে তার মায়ের সাথে সহমত, তারও তাই মনে হয়। সে উদ্বিগ্ন কণ্ঠে জানালো, আজ বাদে কাল বিয়ে তো হতোই, কালকের বদলে আজ হলেই বা কি? আর ওরও ভাইয়াকে পছন্দ করে। বিড়াল ছানার মতো ভাইয়ার চারিপাশে ঘুরে ফিরে বেরিয়েছে। আকার ইঙ্গিতে সব সময় বুঝিয়েছে ও ভাইয়াকে পছন্দ করে। দুজন দুজনকে পছন্দ করে যেহেতু বিয়ে হলে আরও ভালো না? মুফতি বেগম সাবধান করলেন, ধীরে সুস্থে বল। বড় ভাইয়া শুনে নিলে তোর খবর আছে, বাড়িঘর ভেঙে ফেললেও ফেলতে পারেন। সাবধানাখানা কাজে লাগলো। সাবিহা মৃদু ভয় পেল, কণ্ঠ নামালো। ফুসুর ফাসুর করে আরও কিছু মন্তব্য ছুড়ল, তবে কথা শেষ করে গেল না। রান্নাঘরে থেকে গেল। মায়ের সাথে ট্রে সাজাতে হাত বাড়ালো। সেই সময় রুবির উপস্থিতি ঘটল। মেয়েটা দৌড়ে এসেছে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম। এসিতে থেকেও সে ঘেমে নিয়ে একাকার। গরম গরম আশ্চর্যজনক অবিশ্বাস্য খবরাখবর শুনেই বোধহয় এসেছে। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি, তবে বাসার হালচাল দেখে এবার বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আজ সাংঘাতিক কিছু ঘটবে বলে আশঙ্কাও করছে। অন্যদিকে সুমিতা বেগম দিশেহারা। ভদ্রমহিলার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। সে সিঁড়ির পথে ঘাপটি মেরে দাঁড়িয়ে, নড়চড় নেই। জবেদা বেগম ২ বার ডেকেও সাড়া পেলেন না। বড় মাপের শখ পেয়েছে, পাবারই কথা। জবেদা বেগম যতটুকু জানেন, সুমিতা বেগম চাচ্ছিল তার ভাইয়ের ছেলের সাথে অরুর বিয়ে দিতে। তা কি আর সম্ভব? ওই লম্পটের কাছে তাদের মেয়ে দেবে? ইহজন্মেও না। আনোয়ার সাহেব অবুঝ বাচ্চাদের মতন চুপচাপ লিভিং রুমে এলেন। তার পেছনেই ওহি সাহেব।
দুই ভাই মুখে কুলু পেটে রেখেছেন। বড় ভাইয়ের হাবভাব দেখে মুখে কিচ্ছুটি জিজ্ঞেস করবার সাহস পেলেন না। নার্সারির বাচ্চাদের মতো ভাইয়ের পাশে এসে বসলেন। চোখ তুলে দুজন চাওয়াচাওয়ি করে নিলেন। হাবভাব বোঝার মিথ্যা প্রচেষ্টা আর কি। সবার চোখ অগোচরে সদর দরজার দিকে রয়েছে। দরজা দিয়ে এই বুঝি তন্ময় ওরু ফিরবে। কান দুটো সকলের খাড়া। এই বোধহয় গাড়ির আওয়াজ কর্ণগোচর হবে। গুনে গুনে ঘণ্টাখানেক সকলেই একই রকমভাবে মূর্তিবনে রইল। টু শব্দও নেই কোথাও। নীরবতা ভাঙল গাড়ির ধ্বনিতে। সেই ধ্বনিতে ধরফরিয়ে ওঠে জবেদা বেগমের বুক। শান্ত স্থির নেই সাবিহাও। মামি একবার চোখাচোখি করে নিল। সুমিতা বেগম নীরব দর্শক মাত্র। তার মস্তিষ্ক শূন্য। জবেদা বেগম ট্রে হাতে বেরোলেন সেই সময়। সজ্জিত ট্রেখানা স্ত্রীর হাতে দেখেই ফুলে ফেপে উঠলেন মোস্তফা সাহেব, যেন কেউ তার কাটা ঘায়ে নুনের ছিটা মেরেছে। উচ্চকণ্ঠে ধমকে সুরে প্রশ্ন ছুড়লেন, এসব কি? এগুলো দিয়ে কি হবে? জবেদা বেগম আমতা আমতা করলেন। জবাবে বলার মতো ভাষা খুঁজে পেলেন না। এগুনোর সাহসও সঞ্চয় করতে ব্যর্থ তিনি। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন। আর চোখে দরজার দিকে তাকাতেই দেখলেন তন্ময় ঢুকছে। ঢুকতে ঢুকতে তন্ময় বলল, ওসব রাখো মা, পরে হবে। তন্ময়কে নির্বিকার দেখালো। হাবভাব সাধারণ। পায়ের গতি অত্যন্ত ধীর। অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে নিত্যকার তেজ। চোখ মুখ শীতল সমুদ্রের মতো স্থির। বলার উপায় নেই এই ছেলে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে এসেছে। ছেলের হাবভাবে মোস্তফা সাহেবের প্রেশার দ্বিগুণভাবে বাড়ল যেন। আঙুল তুলে কিছু বলতে গিয়েও পারছেন না। আশেপাশে কিছু পেলেনও না ফ্লোরে ছুঁড়ে মারার জন্য। বুকটা চেপে ধরলেন। তন্ময় লিভিং রুমে পৌঁছে সোফায় বসল আরামদায়কভাবে। আর চোখে এক পল ওরুকে দেখে নিল। মেয়েটা ইতস্ততভাবে এগিয়ে আসছে। চোখ মুখ লজ্জায় নত। ওকে এমন বিশ্রী রকম পরিস্থিতিতে সে ফেলতে চায়নি। বাধ্য হয়ে করেছে। তার হাত পা বাঁধা পড়েছিল। দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে প্রস্তুত করল বাবা চাচাদের সামনাসামনি হওয়ার। হলো তাই। বসতে না বসতেই মোস্তফা সাহেব শুধালেন, কি শুনছি আমি? তন্ময় মাথা তুলল। বাবার চোখে চোখ রাখল। না বোঝার ভান করল। বিচিত্র ভঙ্গিতে ভ্রু দুলিয়ে বলল, কিভাবে বলবো তুমি কি শুনেছ? আমি তো পাশে ছিলাম না। দেখি, বলো শুনি। মোস্তফা সাহেব নিজেকে যথাসম্ভব শান্তশিষ্ট রাখার প্রচেষ্টা চালালেন। দাঁতে দাঁত পিষে বললেন, ফাজলামো করতেছিস? তুই নাকি বিয়ে করেছিস ওরুকে? তন্ময় সাবলীল গলায় দিন দুপুরে চোখ মুখ খোলা রেখে মিথ্যেটা জানালো, জি, ও আমাকে ভালোবাসে, বিয়ে করতে চেয়েছে, তাই আমি করেছি। আমারও মনে হয়েছে আমার থেকে ভালো লাইফ পার্টনার ওর জন্য অন্য কেউ হতে পারে না। ঠিক তো ওরু? আনোয়ার সাহেব সামান্য ভেবে একমত হলেন। তারও তাই মনে হয়। তন্ময়ের থেকে ভালো মেয়ে জামাই হতেই পারে না। তিনি মেয়ের সম্মতি জানতে চোখ তুলে তাকালেন। ওরু তন্ময়ের দৃষ্টি পেয়ে লজ্জায় আড়ষ্ট হলো। কোনো মতে মাথা দোলালো ক্রমান্বয়ে। ব্যাস, মুহূর্তেই আনোয়ার সাহেব চিন্তামুক্ত হলেন। হেসে উঠলেন প্রফুল্ল গলায়। তবে হাসিটুকু বেশিক্ষণ স্থির থাকতে পারেনি। মোস্তফা সাহেব গম্ভীর কণ্ঠে ধমকে ওঠেন। বড় ভাইয়ের ধমক খেয়ে চুপ করে গেলেন আনোয়ার সাহেব। মোস্তফা সাহেব তন্ময়কে শক্ত চোখে দেখলেন। তারপর অরুর দিকে তাকিয়ে শুধালেন, অরু, তুমি সত্যিটা বলবে। ওর শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা তোতা পাখির মতো বলবে না। আমি আছি তোমার পাশে। ও কিচ্ছু করতে পারবে না। বলো, ও তোমাকে জোর করেছে? ওরও কেঁদে দেবে দেবে ভাব। ছোটোখাটো শরীরটা কাঁপছে। জবেদা বেগম এসে জড়িয়ে ধরলেন ওকে।
মোস্তফা সাহেব পুনরায় গম্ভীর মুখে শুধাতেই অরু ঠিকঠাক স্পষ্ট গলায় জবাব দিল, আমি স্বেচ্ছায় করেছি। তন্ময় মুগ্ধ হল। তিরতির করে কাঁপল তার হৃদয়। প্রফুল্লতায় ভরে গেল ভেতরটা। মাথা উঁচিয়ে তাকালো বাবার দিকে। মুখটা কালো হয়ে আছে মোস্তফা সাহেবের। অরুর কথা তিনি কানে তুললেন না। উল্টো আঙুল তুলে ছেলের উদ্দেশ্যে বললেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো অপদার্থের এখানে স্থান নেই। তন্ময় সহজ সরল ভঙ্গিতে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে গলা উঁচিয়ে বলল, অরু চল। মোস্তফা সাহেবের চোখ জোড়া বড় বড় হয়ে এলো। চোখের মণি বেরিয়ে আসবে যেন। তিনি আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়লেন, ও কোথায় যাবে? তন্ময় অসভ্যের চূড়ান্তে গেল। আমার বউ আমার সাথে যাবে না? উপস্থিত সকলেই হতবম্ব হল। কিংকর্তব্য বিমূঢ় মোস্তফা সাহেব। সাবিহা রুবিও মিটিমিটি হাসছে। আনোয়ার সাহেব মুগ্ধ হলেন। উঠে ভবিষ্যৎ মেয়েজামাইকে বুকে জড়িয়ে নিতে চাইলেন। তবে তা বড় ভাইয়ের ভয়ে পারলেন না। হাসি মুখে শুধু চেয়ে থাকলেন। ইতিমধ্যে মোস্তফা সাহেব দাঁড়িয়ে গিয়েছেন। আঙুল তুলে মুখ খুলেও কিছু বলতে পারলেন না। তন্ময় সুযোগে গা ভাসিয়ে আলগোছে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো। নিজের ঘরে ফিরে এসে আনমনে হাসল। আজ আর দরজাটা লাগালো না। আধভেজানো রেখেই কিছু একটা খোঁজাখুঁজি শুরু করল। সেলফের পেছনে পেল মাঝাকৃতির একটা ছবির ফ্রেম। অরু আর তার এই ছবিটা পুরাতন। তখন অরু ১০ম শ্রেণীতে পড়ত। ছবিটা তোলা হয়েছে তাদের ছাদে। অরু তার পাশে দাঁড়িয়ে তার পানে কেমন মুগ্ধ চোখে তাকিয়ে। তন্ময়ও মৃদু হাসছিল তখন। এমন সময় তোলা হয়েছে। তুলেছিল সাবিহা। ছবিটা এতটাই মনে ধরেছিল তন্ময়ের যে সে সময় নষ্ট না করে বন্ধুকে দিয়ে তৎক্ষণাৎ বের করিয়ে রেখেছিল। এতদিন লুকিয়ে রাখতে হয়েছিল। এখন আর লুকাতে হবে না। এটা আবার খুব শীঘ্রই তার রুম জুড়ে থাকবে। দেয়ালে রাজত্ব করতে পারবে। ছবিতে থাকা বোকা মুখটা ছুঁয়ে তন্ময় বিড়বিড়িয়ে ওঠে। বাবার ভয় শঙ্কা কখনো সত্য হবে না। আমি হতে দেব না। আমরা সারা জীবন ভালো থেকে সুখে থেকে দেখিয়ে দেব। কেমন?